ব্রাজিলের ভাগ্যটা লেখা হয়ে যাবে আজ। ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে যখন বাংলাদেশ সময় ভোর রাত 4টায় নামবে, আমার ধারণা, আমার বিশ্বাস, বাংলাদেশের ব্রাজিল ফ্যানরা তো বটেই, বাংলাদেশের আর্জেন্টিনা ফ্যানরা, বাংলাদেশের ফুটবল ফ্যানরা ওই অবধি জেগে থাকবেন। পুরো ম্যাচটা শেষ করেই তাদের আলোচনা শুরু হবে। কিন্তু কথা হচ্ছে ব্রাজিল ওই ম্যাচে কেমন করবে। স্কটল্যান্ডের সঙ্গে ব্রাজিলের ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ। ব্রাজিলের ভাগ্যটা লেখা হবে ওখানে। ব্রাজিল কি থাকবে এখানে, নাকি ব্রাজিল যাবে মেক্সিকোতে, নাকি ব্রাজিল হবে থার্ড? সব রকম সমীকরণই এখানে আছে। গ্রুপ স্টেজে ব্রাজিলের শেষ ম্যাচ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। ব্রাজিলের জয়টা প্রয়োজন। কেন জেতা প্রয়োজন? আগে একটু বলে নি, আপনি বলছিলেন ব্রাজিলের ভাগ্যের কথা। এর আগে যতবারই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের স্কটল্যান্ডের সাথে দেখা হয়েছে, কোনোবারই আসলে ব্রাজিল জিততে পারেনি। সেই 1970, 1974, এরপর হচ্ছে আমরা দেখলাম 82, এরপর 90, 98, কোনোবারই ব্রাজিল স্কটল্যান্ডের সাথে গ্রুপ স্টেজে জিতে যায়, কিন্তু সেবার আসলে ব্রাজিল বিশ্বকাপটা জিততে পারে না। এবারও কি তেমন কিছু হবে? তবে সেই হিসাব নিকাশ পরে, সেটা তো ফাইনালের কথা। কিন্তু সেই ফাইনালে যাওয়ার আগে ব্রাজিলকে যেটা করতে হবে, স্কটল্যান্ডকে এই ম্যাচে হারিয়ে ব্রাজিলকে অন্তত গ্রুপ চ্যাম্পিয়নটা হতে হবে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত হবে না শুধুমাত্র স্কটল্যান্ডকে হারালেই। এর সঙ্গে কিছু হিসাব নিকাশের মার প্যাচ আছে। মরক্কো যেহেতু 1-1 গোলে ড্র করেছিল ব্রাজিলের সঙ্গে, তাই মরক্কো আছে এই সমীকরণে খুব ভালো মতো। এবং মরক্কো যদি ওপাশ দিয়ে জিতে যায়, তাদের হাইতির বিপক্ষে জয়টা যদি হয় কথার কথা 4-0 গোলে, আর এ পাশে ব্রাজিলের জয় যদি আমরা ধরে যে ব্রাজিল ড্র করলো বা ব্রাজিল হয়তো জিতলো, 1-0 গোলে ব্রাজিল জিতলো, তাহলে আবার সমীকরণ যা দাঁড়াবে তাতে ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ এখানে হিসাবটা হচ্ছে এরকম যে ব্রাজিল এবং মরক্কো দু দলের পয়েন্ট এই মুহূর্তে সমান। দুই দল জিতে গেলে তখন গোল ব্যবধানটা আসবে সমীকরণে। যাদের গোল ব্যবধানে বেশি থাকবে, এগিয়ে থাকবে, সেই দলটা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া দলটা যাবে হিউস্টনে, আর গ্রুপ রানার্স আপ হওয়া দলটা যাচ্ছে মেক্সিকোর মন্তেরেতে। এবং গ্রুপ চ্যাম্পিয়ন হলে বা গ্রুপ রানার্স আপ হলে এখানে সম্ভাব্য প্রতিপক্ষ হচ্ছে জাপান বা নেদারল্যান্ডস। এইসব সমীকরণে আমরা অলরেডি চলে এসেছি, কারণ বিশ্বকাপের প্রতিটা দলে 2টা করে ম্যাচ শেষ এবং ব্রাজিল তাদের গ্রুপ স্টেজটা শেষ করছে এখানে। ব্রাজিল আবার তৃতীয় হতে পারে স্কটল্যান্ডের কাছে হেরে গেলে। আগে হচ্ছে ওই জিনিসটাও মনে করিয়ে দিতে হবে, ব্রাজিল এবং মরক্কোর ম্যাচটা কিন্তু আসলে 1-1 গোলে ড্র হয়েছিল। সুতরাং হেড টু হেড এর বিচারটা যখন আপনি করবেন, সেই হেড টু হেড এর বিচারে আসলে এই দুই দলের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না। তখন গোল সংখ্যাটা আসলে চলে আসবে। ব্রাজিল হাইতিকে 3টা গোল দিয়েছে ঠিকই, ওই জায়গায় ব্রাজিলের একটা প্লাস পয়েন্ট রয়েছে। তবে ব্রাজিল না আবার দিন শেষে আফসোস করে হাইতিকে কেন তারা আরো বেশি গোলে হারাতে পারলো না। অনেক ধরনের ইকুয়েশন আসলে রয়েছে গ্রুপের 1, 2, 3, সেসব ইকুয়েশন রয়েছে। তবে দিন শেষে ব্রাজিল চাইবে লাস্ট ম্যাচের সেই জয়ের ধারাটা ধরে রাখতে, কারণ এই ব্রাজিলের দলটায় নেইমার তিনি হয়তো বা ফিরছেন। নেইমার কি করে ফিরবেন সেটা একটা প্রশ্ন বটে। ম্যাচের আগের দিন কার্লো আনচেলত্তিকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন আমরা যা বুঝেছি সেটা হচ্ছে নেইমার এই ম্যাচের স্কোয়াডে থাকবেন, কিন্তু স্টার্টিং 11-এ হয়তো তিনি থাকবেন না। কিন্তু রাফিনিয়াও তো নাই। তাহলে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশটা আসলে কেমন হবে? কয়েকটা জায়গায় তো হিসাব মেলাতে হবে কার্লো আনচেলত্তিকে। কাসেমিরো প্রথম ম্যাচে ইয়েলো কার্ড দেখেছিলেন, আরো একটা ইয়েলো কার্ড দেখলে তিনি পড়বেন সাসপেনশনে। ডগলাস সান্তোসেরও একই অবস্থা, আর একটা ইয়েলো কার্ড দেখলে তিনি পড়বেন সাসপেনশনে। অ্যালেক্স সান্দ্রো সেখানে থাকতে পারেন। রাফিনিয়া ইনজুর্ড, তার জায়গায় কে খেলবেন? সেখানে কি আমরা আবারও হায়ানকে দেখবো? মানে রায়ান, সে একটু ব্রাজিলিয়ান উচ্চারণ করার চেষ্টা করছি আর কি। হায়ান সেখানে আগের বার টিনেজার ফুটবলার, তিনি রাফিনিয়ার জায়গা নিয়েছিলেন, হাফিনিয়া সরি, এবং ভিনিসিয়াস জুনিয়র, মাতিয়াস কুনিয়া থাকার কথা। মিডফিল্ডের কম্বিনেশনটা আমরা সিমিলারই দেখছি। দেখেন এই জায়গাটার মধ্যে আজকে যখন কার্লো আনচেলত্তির প্রেস কনফারেন্সটা হলো, কার্লো আনচেলত্তি প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন রায়ান ভালো করছেন, রায়ানও থাকতে পারেন, বাট তিনি কিন্তু অন্য কয়েকটা নামও কিন্তু মেনশন করেছেন। গ্যাব্রিয়েল মার্তিনেলি সেখানে হতে পারে, লুইস এনরিকে সেখানে হতে পারে। তবে মিডফিল্ডে আমার মনে হয় ব্রাজিল আসলে কাসেমিরো এবং ব্রুনো গিমারেসকে দিয়ে স্টার্ট করবে। ওই জায়গাটায় ব্রাজিল আসলে কোনো রিস্ক কিন্তু নেবে না। এবং ব্রাজিলের এই ম্যাচের আগেও কিন্তু ব্রাজিল একটা ধাক্কা খেয়েছে। এক ফ্লাইটের ভেতর তাদের বসে থাকতে হয়েছে 3 ঘন্টা। কারণ নিউ ইয়র্ক থেকে তারা যখন, ইনফ্যাক্ট নিউ জার্সি থেকে তারা যখন হচ্ছে যে আপনার মায়ামিতে ফ্লাইটে উঠেছে, এরপর সেখানে হচ্ছে বিপত্তিটা বাঁধলো, ওয়েদার খারাপ হলো এবং 3 ঘন্টা তারা ফ্লাইটের ভেতরেই বসেছিল। নির্ধারিত সময়ের থেকে প্রায় 4 ঘন্টা পর ব্রাজিল এসে পৌঁছেছে মায়ামিতে। ইনফ্যাক্ট প্রেস কনফারেন্সটা হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা সংশয় ছিল। এমন একটা পয়েন্ট দাঁড়িয়েছিল যেখানে মনে হচ্ছে প্রেস কনফারেন্সটা বাতিল করতে হবে, কারণ এত দেরি হয়েছে ব্রাজিলের। এটা আবার ম্যাচে না ব্রাজিলের প্রভাব রাখে খেলাতে, কারণ একটা লম্বা সময় তাদের গেছে আসলে জার্নিতে, যেটা যাওয়ার কথা নয়। এবং এর আগের ম্যাচ তারা খেলেছিল ফিলাডেলফিয়া, যেটা ছিল বাসে চড়া দূরত্বে এবং সেটা 1.5-2 ঘন্টা মতো। কিন্তু এখানে একটা লম্বা ফ্লাইট নিতে হয়েছে, যেখানে গিয়ে ব্রাজিলকে খেলতে হবে, সেটা আবার ডিলেডও হয়েছে। এই হচ্ছে ব্রাজিলের অবস্থা। ব্রাজিলের একাদশের
জায়গায় যদি আমরা দেখি গোলকিপিং পজিশনটায় আলিসনকে বসিয়ে এদারসনকে খেলানো যায় না একটা ম্যাচে? আমার মনে হয় ব্রাজিল আসলে এডারসনের কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু হচ্ছে অ্যালিসন দুইটা ম্যাচেই হচ্ছে ব্রাজিলের গোলকিপার পজিশনে ছিলেন, একটা ম্যাচে তিনি ক্লিন শিটও ধরে রেখেছেন, যদিও সেটা হাইতির এগেনস্টে। তারপর আমার মনে হয় না কার্লো আনচেলত্তি আসলে এই মোমেন্টে এইটা করবেন। ইনফ্যাক্ট দেখবেন জর্ডানের এগেনস্টে আর্জেন্টিনাও এমিলিয়ানো মার্টিনেজকে খেলিয়ে দিবে। তারপরে আমরা যদি ডিফেন্সে আসি, ওই ডুও থাকার কথা মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল মাগালেশ। লেফট ব্যাকে আলেক্সান্দ্রো থাকবেন কিনা কার্লো আনচেলত্তি সেটা নিয়ে ভাববেন সারা রাত, এরপরে সিদ্ধান্তটা নেবেন। রাইট ব্যাকে আমরা কাকে দেখছি? দানিলোকে আরেকবার স্টার্ট করবেন হয়তো, ইবানেজের থাকার সম্ভাবনা কমই দেখছি আমরা। মিডফিল্ডে যদি হয় ব্রুনো গিমারেশ, হয় কাসেমিরো, তাহলে তার সঙ্গে লুকাস পাকেতার থাকার কথা, এবং ভিনিসিয়াস আর মাতিয়াস কুনিয়ার সঙ্গে রায়ান অথবা লুইস এনরিকে থাকলেও থাকতে পারেন। এখন প্রশ্নটা হচ্ছে যে মাতিয়াস কুনিয়া কই খেলছেন? আগের ফরমেশনটাই খুব বেশি চেঞ্জ হয়তো ব্রাজিল করতে চাইবে না। কার্লো আনচেলত্তি যখন থেকে ব্রাজিলের কোচ হয়েছেন তারপর থেকে তিনি একই একাদশ আসলে ব্যবহার করেন নাই, কিছু না কিছু পরিবর্তন তিনি সবসময় করিয়ে গেছেন। এই একটা সময় ছিল যখন তিনি হয়তো পরিবর্তন চাইলে মানে না চাইতে তাকে করতে হচ্ছে। আগের ম্যাচের 11টা সেট একাদশটা তিনি হয়তো রাখতে চাইতেন, কিন্তু রাফিনিয়া তো সেখানে নাই, সেটা তিনি পারবেন না। আবার কার্ডের ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে। কুনিয়া আগের ম্যাচে 2 গোল করার পরে এখন যখন তিনি মাঠে নামবেন তার আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কথা ব্রাজিলের নাম্বার 9-এর। এবং তখন তার মাথার মধ্যে এইটা থাকবে আপনার, আমি এই দলটার এখন ফার্স্ট চয়েস ফরওয়ার্ড হিসেবে আমি খেলছি। ওইটা একটা লিটারালি একটা বুস্ট আপ কুনিয়ার জন্য। এবং আমার মনে হচ্ছে আপনার কুনিয়া এই দলটার সাথে মানিয়ে নিয়েছেন, বা কুনিয়ার যে পজিশনাল সেন্স বা এই দলটার খেলার যে ধরন, কার্লো আনচেলত্তি আসলে তাকে আমার মনে হয় না আর আসলে সাইড বেঞ্চে সরিয়ে রাখবেন এই ওয়ার্ল্ড কাপের সময়। অন্তত মিনিমাম 1-2টা ম্যাচ তো কনফার্ম। হোয়াট ইফ এনড্রিক, মানে কার্লো আনচেলত্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নেইমার আসলে কখন খেলবে, তখন তিনি তার জবাব দিয়েছেন ও নেইমার, তাই না? এনরিকও তো আছে, তাহলে সমর্থকদেরকে জিজ্ঞেস করি তো আসলে কাকে তারা বেশি চায়, এনরিককে নাকি নেইমারকে? আমাদের দেশে যে ঘটনাটা ঘটে যে একটা প্লেয়ারকে নিয়ে প্রবল চাপ থাকে সমর্থকদের, কোচের কাছ থেকে একরকম সিদ্ধান্ত আসে, সমর্থকরা আরেক রকম চান, সাংবাদিকরা আরেক কথা বলেন, কয়েকটা পক্ষ দাঁড়িয়ে যায়। একই অবস্থা তো ব্রাজিলেও। মানে আনচেলত্তি বুঝতেই পারছেন যে এটা একটা পিয়ার প্রেসার তার উপরে, এনরিক নয় নেইমার শুরু করাতেই হবে। মানে ওটা তিনি আরো কিভাবে মজা করে বলেছেন যে সব সময় তো মাঠে হয় যে এনরিক এনরিক চ্যান্ট ওঠে, লাস্ট ম্যাচে এনরিক নামলো, নেমে খেললো, এখন আসলে চ্যান্ট উঠবে দুইটা, এনরিক এনরিক চ্যান্টও উঠবে, একই সাথে নেইমার নেইমার চ্যান্টও কিন্তু আসলে এই ম্যাচটায় থাকবে। সেটা কার্লো আনচেলত্তি একেবারে হারে হারে কিন্তু টের পেয়ে গেছেন, কারণ সবাই অপেক্ষা করছে আলটিমেটলি নেইমারের খেলাটা কখন দেখবে। নেইমার নেইমার চ্যান্টটা বাংলাদেশ থেকে নেইমারের কান পর্যন্ত পৌঁছে গেছে। নেইমার আবার সোশ্যাল মিডিয়া লাইক টাইকও দিচ্ছেন। বাংলাদেশের সেই বিখ্যাত চ্যান্টটা, সবাই নিশ্চয়ই খুব খুশি হবেন নেইমার মাঠে নামলে, গোল করতে পারলে তো আসলে কথাই নাই। কিন্তু আরো একবার ব্রাজিলের মেইন ম্যান ভিনিসিয়াস জুনিয়র, 2টো ম্যাচ 2টো গোল, অ্যাসিস্টও আছে। ভিনিসিয়াসকে লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর কাতারে রাখতে চান কার্লো আনচেলত্তি। আর ব্রাজিল যদি আসলে বিশ্বকাপে ভালো করতে চায়, মেইন ম্যান তো এখন ভিনিসিয়াসকেই মনে হচ্ছে। 2টা ম্যাচ দেখে আসলে সে কথাটাই বলতে হবে। 2 ম্যাচ শেষে আপনি যদি ব্রাজিলের বেস্ট পারফর্মার হিসাব নিকাশ করেন, সেখানে গোল স্কোরিং এর দিক থেকেও বলতে হবে, মাঠে তার প্রেজেন্সের দিক থেকেও বলতে হবে, এবং অ্যাটাকিং কন্ট্রিবিউশনের দিক থেকেও ভিনিসিয়াস জুনিয়র সেখানে নাম্বার 1-এ থাকবেন। সো ওই হিসেবে কার্লো আনচেলত্তি তিনি তার মেইন ম্যানকে মোটিভেট করছেন, তিনি সবাইকে জানিয়ে দিচ্ছেন ভিনিসিয়াস ইজ দেয়ার। ভিনিসিয়াস যদি খেলেন তার প্রতিপক্ষ হতে পারেন অ্যান্ড্রু রবার্টসন, স্কটল্যান্ড ক্যাপ্টেন, লিভারপুলের সাবেক লেফট ব্যাক। ক্যারিয়ারে মোটামুটি সবই তার যেটা আছে, 12 বছর ধরে স্কটল্যান্ডকে সার্ভ করছেন, স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপে এসেছেন। এবং তিনি ম্যাচের আগে যখন কথা বলছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল নেইমারকে আটকাতে কেমন লাগবে, তখন তিনি বলছেন শুধুমাত্র নেইমারের কথা কেন বলছেন, কিন্তু ভিনিসিয়াস হতে পারে, ওটা তো পাকেতাও হতে পারে, যে কারো গ্যাব্রিয়েল মার্টিনেলি নামও নিয়েছেন। হ্যাঁ গ্যাব্রিয়েল মার্টিনেলি নিয়েছেন, যে কেউই এখানে হতে পারে, যে কাউকেই তাকে সামলাতে হতে পারে। স্কটল্যান্ড যখন ব্রাজিলের সঙ্গে খেলবে, স্কটল্যান্ড জানে তাদের এই ম্যাচে ড্র করলে তারা হয়তো থ্রু, কারণ তারা হাইতির সঙ্গে 3টা পয়েন্ট পেয়েছে। তারা জানে এই ম্যাচে তারা যদি হেরেও যায় তাহলেও তাদের সম্ভাবনা থাকবে। তারা এইটা খুব ভালো মতো জানে যে এই ম্যাচে হারের ব্যবধান যদি তারা কমাতে পারে তাহলে তাদের পক্ষে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আরো বেশি উজ্জ্বল হবে। ইনফ্যাক্ট স্টিভ ক্লার্ক স্কটল্যান্ড কোচ ম্যাচের আগের দিনে সে এই কথা বলছেন যে আমরা একটু কম ব্যবধানে হারলেও তো আমাদের কাজ হয়, কিন্তু আমার ধারণা স্কটল্যান্ড যদি ড্র করার জন্য খেলে স্কটল্যান্ড আসলে হেরে যাবে। স্কটল্যান্ডকে যেই কাজটা করতে হবে, স্কটল্যান্ডের কাছে কিন্তু আপনি খুব বেশি আসলে গোল এবারের ওয়ার্ল্ড কাপে দেখেন নাই। স্কটল্যান্ড সব মিলে গোলের শট নিয়েছে দুবার, কিন্তু ব্রাজিলের এগেনস্টে যখন তারা খেলবে তখন তারা ওই নাটকীয়তার অপেক্ষাই আসলে করবে, কোনোভাবে যদি আসলে এই ব্যাটেলটা তারা জিততে পারে। এই জায়গায় স্কটল্যান্ড আসলে কি টার্গেট করছে, তাদের আসলে যে 2 ফুল ব্যাক, তারা কিন্তু চাবে সেই উইং দিয়ে এক্সপ্লয়েটটা করতে উইথ দেয়ার ফুল ব্যাকের সাপোর্ট। রবার্টসনের কথা আপনি বলছিলেন, প্যাটারসন অন্য সাইডটায় তিনি থাকবেন, এবং স্কটল্যান্ডের এই টিমটা টার্গেটটা কিন্তু করবে ব্রাজিলকে আসলে সেট পিসে যদি হচ্ছে গিয়ে
ব্লকটা করা যায়। মানে সেট পিসের সময় ঘটনা কি হবে, আপনি হচ্ছে যে ম্যাকটমিনের লেট রান গুলা, সেখানে কিন্তু ফার পোস্টের দিকে ম্যাকটমিনের পজিশন, সেটা ব্রাজিলকে কিন্তু ট্রেস করতে হবে। এই জিনিসগুলো হয়তোবা খুব স্লাইটলি করে হলেও এই ম্যাচে আসলে ডিফারেন্সটা ক্রিয়েট করে দিতে পারে। ব্রাজিল যখন মরক্কোর সঙ্গে খেলেছে তখন মিডফিল্ড থেকে সেকেন্ড লাইন রান যেগুলো আসলে বক্সের কাছাকাছি গেছে সেটা ব্রাজিলকে বারবার ভুগিয়েছে। বোয়ার্দি যেমন বক্সের ভেতরে বারবার ঢুকে যাচ্ছিলেন। এই স্কট ম্যাকটমিনে যখন খেলবেন তখন তার তো গোল করার একটা অভ্যাস তৈরি করে ফেলেছেন তিনি, নাপোলিতে গিয়ে নিয়মিত গোল করেন। এখন এই স্কটল্যান্ডের মারাদোনা যদি ব্রাজিলের এগেন্সে গোল করেন ওটা হবে আরেকটা বলার মতো গল্প। কিন্তু স্কটল্যান্ডের সমস্যাটা হচ্ছে স্কটল্যান্ড খুব বেশি অ্যাটাকিং ফুটবল খেলে না। মরক্কোর সঙ্গে তারা যখন শুরুতে পিছিয়ে পড়েছে এরপরে পুরোটা সময় তারা মরক্কোকে ভালোই ভুগিয়েছে এবং মরক্কো বুঝেছে এই দলের সঙ্গে খুব বেশি গোল করা যায় না। স্কটল্যান্ডের মূল শক্তি হচ্ছে তাদের ডিসিপ্লিন এবং সেটাই তারা ধরে রাখতে চাইবে এবং সেইভাবেই তারা খেলতে চাইবে, সেটা লো ব্লকে হলেও। লো ব্লকে খেলা মানেই আপনার অ্যাটাকে যে গোল করতে না চাওয়া না। আমার ধারণা স্কটল্যান্ড তাদের লো ব্লকটা বজায় রাখবে, ব্রাজিলের সঙ্গে আরো মনোযোগী হবে এই ব্যাপারে। স্টিভ ক্লার্ক যেমন বলছিলেন যে আমি যদি গোল করার জন্য, মানে স্কটল্যান্ডের কোচ, আমি যদি গোল করার জন্য খেলি, অ্যাপ্রোচটা বুঝেন, আমি যদি গোল করার জন্য খেলতে নামি স্কটল্যান্ডকে সেইভাবে খেলতে পাঠাই তাহলে দেখা যাবে আমরা 4-0 বলে হারবো, এরপর স্কটল্যান্ডের লোকজন আমাকে শুলে চড়াবে। একদম রীতিমতো এই কথা বলছে। তার মানে এটা স্পষ্ট স্কটল্যান্ড আসলে কোন অ্যাপ্রোচে ব্রাজিলকে ডিল করতে চায়। এই জায়গাটাই হচ্ছে যে আপনার দেখে শুনে বুঝে যে ডিসিপ্লিন ওয়ার্ডটার কথা আপনি বলছিলেন, সেই জিনিসটা স্কটল্যান্ড চাবে। এবং স্কটল্যান্ড তো জানে কাউন্টার অ্যাটাকে ব্রাজিল পজিশন ধরে খেলবে, ব্রাজিল উইথ বলে খেলবে। ব্রাজিল হচ্ছে আপনার কাউন্টার অ্যাটাকটাকে ওই জায়গায় স্পিডটা ব্রাজিলের হচ্ছে দুই পাশে, এক পাশে যদি রায়ানও খেলেন অন্য পাশে ভিনিসিয়াসও যদি খেলেন তারা সেখানে স্পিডটা জেনারেট করতে চাইবে। সুতরাং স্কটল্যান্ডকে কিন্তু ওইটা মাথায় রেখেই আলটিমেটলি প্ল্যান করতে হবে। ওদের ফুল ব্যাকটা যখন আপনার অ্যাটাকে যাবে ওইখানে মাস্ট বি আপনি শিওর থাকেন আপনি পেছনে একজনকে পাবেন বা দুইজনকে আপনি পাবেন, কারণ বাই এনি চান্স তারা যদি বলটা লুজ করে ফেলে ওই জায়গায় এসে ব্রাজিল যেন আসলে কোনো বিপদের কারণ না ঘটাতে পারে। এবং এই ম্যাচটায় আমার মনে হচ্ছে মিডফিল্ডেও কিন্তু একটা ব্যাটল হবে। ম্যাকগিন এবং ফার্গুসন এই দুইজনের সাথে কাসেমিরো এবং একই সাথে ব্রুনো গিমারেস, ওই মিডফিল্ডটা ডিকটেটটা কে করে এইটাও কিন্তু এই ম্যাচের অনেক কিছুই ঘুরিয়ে দিবে। বড় ম্যাচের প্লেয়ার জন ম্যাকগিন গোল করে বসেন যে কোনো মুহূর্তে বড় ম্যাচে। হ্যাঁ করেছে, আরে দেখবেন না, মানে আমার ওই যে তৌসিফের সঙ্গে একবার কথা হচ্ছিল অ্যাস্টন ভিলা ভার্সেস কার খেলা জানি, আর্সেনাল না ম্যানচেস্টার কোন একটা হবে, গ্যালাক্সি তখন বলছে দেখবেন আজকে জন ম্যাকগিন মেসি হয়ে যাবে। মানে একেবারেই তাই, জন ম্যাকগিনের সময় সময় মেসি হয়ে যাওয়ার একটা মানে ব্যবস্থা থাকে, তার ভেতরে ইনার মেসি একটা বিরাজ করে, কখন আনলিশ করতে হবে এটা একমাত্র জন ম্যাকগিন ছাড়া আর কেউ আসলে বুঝে উঠতে পারেন না। তার মানে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের দুশ্চিন্তার কয়েকটা জায়গা আছে। তবে আমি ম্যাচটাকে এইভাবে প্রেডিক্ট করছি বা এক্সপেক্ট করছি যে ব্রাজিলের পায়ে বল থাকবে, ব্রাজিল চাপাবে ওই পাশে, ওই অর্ধে খেলা হবে বেশি, স্কটল্যান্ড কাউন্টার অ্যাটাকের জন্য চেষ্টা করবে। ব্রাজিলের যে ব্যাপারে সতর্ক থাকতে হবে ওইভাবে খেলতে গিয়ে দুই একটা পাসে যেভাবে মরক্কো মাঝখান দিয়ে চিড়ে বিড়ে চলে গিয়েছিল ওইগুলো তাদের খুব খেয়াল রাখতে হবে, নইলে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ওই জায়গায় সমস্যা হইতে পারে। আরেকটা ঝামেলা যেটা হতে পারে ব্রাজিলের, সেটা হচ্ছে ব্রাজিলের আগের ম্যাচে দেখেছি হাইতির সঙ্গে 3-0 হওয়ার পর হয়তো তারা ছেড়ে দিয়েছিল কিছু জায়গায় একটা ফেজে, নির্দিষ্ট ফেজে কন্ট্রোল ছিল না। মরক্কোর সঙ্গে তো ফার্স্ট ফেজে কোনো কন্ট্রোলই ছিল না ফার্স্ট হাফে। ওই জায়গাগুলো ব্রাজিলের আমার মনে হয় এই পুরো ম্যাচটায় তারা এমন একটা সময় একটা ফেজ টোটালি তারা অ্যাফোর্ড করতে পারবে না যেখানে আসলে তাদের কাছে গেমের কন্ট্রোল নাই। আমার মনে হয় গেমের কন্ট্রোলটা রাখা বা গেম ম্যানেজমেন্ট, যেই সময় যেই ফেজে আপনার কাছে গেমের কন্ট্রোল নাই ওই সময় আপনার গেম ম্যানেজমেন্ট কি, ওইটা মনে হয় কার্লো আনচেলত্তি এই ম্যাচে আরো বেশি সতর্ক হয়ে করতে চাইবেন। এবং এই ম্যাচের প্রেডিকশনের দিকে যদি চলে আসি, টাফ কাজটা সেইটা আসলে কি দেবেন? অনেক কিছু নিয়ে আমরা কথা, ব্রাজিল কেমন খেলে, স্কটল্যান্ড কোন জায়গায় আসলে হিটটা ব্রাজিলকে করতে পারে, ব্রাজিলকে কি ঘোষণা রাখতে হবে। আমার কাছে মনে হয় যে ভিনিসিয়াস আরো একবার আলো হয়ে জ্বলবেন এবং ব্রাজিল এই ম্যাচে 2-0 গোলে জিতবে। আমার প্রেডিকশন হচ্ছে ব্রাজিল জিতবে, বাট স্কোর লাইনটা 2-1 হবে, ব্রাজিল একটা গোল কনসিড করবে ওই 1998 ওয়ার্ল্ড কাপের মতো। বাট 3 শেষে হচ্ছে গিয়ে ব্রাজিল জিতবে এবং ব্রাজিলের খেলাটা হিউস্টনে হবে, সেটা আমাদের জন্য আসলে একটা ভালো খবর হয়তো যদি হয়ে ব্রাজিল থাকবে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়। দর্শক আপনি আমাদেরকে জানতে পারেন আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.